বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন। বাকিতে 200 কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন। বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে। আসলেই কি তিনি র এর এজেন্ট? আসিফ নজরুলকে আমি প্রচন্ড রেসপেক্ট করতাম, সেইটা না করে তাদেরকে আটক করছেন, এই সাহস কোথায় পাইলেন আপনি? ভারতের যেগুলি আসিস না, তোদেরকে হিসাব করে চলতে হবে। প্রশাসনে যে যে জায়গায় আসিস এদেরকে নিরাপত্তাহীন করে তুলতে হবে। আপনার যে এলাকায় যা আছে না, নেম প্লেটটা দেখলেই ধরে পেদাবেন। জিয়াকে আপনি আটক করে দিয়ে তারপরে বুঝাচ্ছেন জিয়াই মনে হয় দুনিয়ার সব অপরাধী, সব ক্রিমিনাল জিয়া একা ছিল। জিয়া ছাড়া আর এই আর্মিতে যা আছে সব হচ্ছে বাইতুল মুকাররমের ক্ষতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আসিফ নজরুল যে র এর এজেন্ট এই ভিডিও দেখলে তা আপনারা ক্লিয়ার হবেন। র এর এজেন্ট আওয়ামী লীগের দালালি করতেছে এবং ভারতের দালালি করে হাসিনাকে পুনর্বাসনের জন্য আসিফ নজরুল কাজ করে যাচ্ছেন। এটা আপনারা দীর্ঘদিন হয় পিনাক্ষী দাদা এবং সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন দেখে ক্লিয়ার হয়েছেন। চলুন আরো কিছু ভয়ঙ্কর তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের মাজলুম সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং একই নিউজ জুলকারনাইন শাহের ভাইও তার পেজে আপলোড করেছেন। তো বিষয়টি নিয়ে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই, এটি তো মেইন স্ট্রিম মিডিয়াতে নাই, আপনি ভেরিফাই করলেন কিভাবে? দেখেন, জুলকারনাইন শাহের ভাইয়ের সাথে ইলিয়াস ভাইয়ের বর্তমান যে সম্পর্কটা যাচ্ছে, খুবই দা কুমড়ো সম্পর্ক যাচ্ছে, এটা আপনারা জানেন। তো একই বিষয় নিয়ে দুজনই পোস্ট দেওয়ার অর্থ হলো ঘটনাটা সত্য। তো তারপরেও আমি নিউজটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। ইলিয়াস ভাই তার ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন। বাকিতে 200 কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন। আসিফ নজরুল গতকাল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে। আমি দুঃখিত, বাকিতে 200 কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল। গতকাল মোমেন স্বরাষ্ট্র পদত্যাগ করেছেন, ধারণা করা হচ্ছে দুদকের চেয়ারম্যানের দায়িত্বে বসানোর জন্যই তাকে পদত্যাগ করানো হয়েছে। সৎ নিষ্ঠাবান সাবেক বিচারক মোতাহার হোসেনের পরিবর্তে আগাগোড়া দুর্নীতিবাজ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান বানাতে আদা জল খেয়ে লেগেছেন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা। সূত্র জানিয়েছে 100 কোটি টাকা নগদ এবং চাকরিতে যোগদানের পর বাকি 100 কোটি টাকা পরিশোধের চুক্তিতে মোমেনকে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে, যেই টাকা মোমেন পরবর্তীতে দুর্নীতি করে শোধ করবেন। 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর মোমেন বিমানের এমডি হয়ে বিএনপি জামাত সংশ্লিষ্ট থাকার অভিযোগে অনেককে চাকরিচ্যুত করেছিলেন। আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ পদে বসা আওয়ামী এই আমলাকে দিয়ে আসিফ নজরুল আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বাঁচানোর প্রকল্প হাতে নিয়েছেন। আওয়ামী আমলা ডক্টর মোমেনের ফিরিস্তি এইবার দেখুন। মোহাম্মদ আব্দুল মোমেন, সিনিয়র সচিব, চুক্তিভিত্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ। তার পিতার নাম
AFM আব্দুল মোতালেব, মাতার নাম জাহানারা বেগম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 17 আগস্ট 2024 তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। ডক্টর মোমেন 18 আগস্ট 2024 তারিখ সিনিয়র সচিব পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। এছাড়াও বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সিপিজি সিবিএল এ চলছে ডক্টর আব্দুল মোমেনের সীমাহীন লুটপাট। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতারবাড়ি 1200 মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতির উৎসব চলছে। আর এই দুর্নীতির মূলে আছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। 5 তারিখের পরেও নিয়ম বহির্ভূতভাবে মেঘনা গ্রুপকে কাজ পাইয়ে দিয়েছেন মোমেন, যেখানে বড় অঙ্কের লেনদেন ছাড়া যে এটা করা হয়নি তা সহজেই অনুমেয়। নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়েছেন। ইতোমধ্যে সরকারের এই মেঘা প্রকল্পে নিজের পছন্দের ঠিকাদার নিয়োগ করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মোমেন। প্রকল্পের নিচু এলাকায় বালু ভরাট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের লুটপাট, প্রকল্পের কেনাকাটায় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে লুটপাট করেছেন। এসব ঠিকাদারকে বাজার দরের চেয়ে বাড়তি দামে কাজ দিবেন বলে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন। প্রকল্পের 5 কোটি টাকার তামার তার বিক্রি করে দেন আব্দুল মোমেন। প্রকল্পের জন্য কেনা বিপুল পরিমাণ তামার তার নিজস্ব লোক দিয়ে খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ। বিদেশ থেকে আনা এসব তার বিক্রি করে অন্তত 5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। মাতারবাড়ির এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান অনিয়ম এমডি আবুল কালাম আজাদকে ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। আর এর মূলে রয়েছেন আব্দুল মোমেন। নিলাম ছাড়াই 4 কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি করে টাকা আত্মসাৎ। সিপিজিসিবিএল এখনো প্রকল্পের কোনো ক্রাফটের নিলাম করেনি। সিপিজিসিবিএল এখনো প্রকল্পের কোনো ক্রাপের নিলাম করেনি, কিন্তু প্রতিদিনই অনেকগুলো ট্রাকে বোঝাই করে ক্রাপ প্রকল্পের বাইরে যাচ্ছে। এসব ক্রাপ প্রকল্পটির চেয়ারম্যান আব্দুল মোমেন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও এক্ষেত্রে নিয়ম হলো বোর্ডের অনুমতি সাপেক্ষে টেন্ডার করে বিক্রি করা, কিন্তু মোমেন কোনো অনুমতি না নিয়েও বিনা টেন্ডারে ক্রাপ বিক্রি করে দিচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর অন্তত 4 কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি করে টাকা নিজের পকেটে নিয়েছেন এই আব্দুল মোমেন। বিমানের এমডি থাকতেও রেকর্ড করেন দুর্নীতি। মোহাম্মদ আব্দুল মোমেন তুমুল আলোচনায় আসেন বিমানের এমডি থাকাকালীন সময়। 2006 সালের 14 মার্চ তিনি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন। চাকরি জীবনে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বিমানের এমডি থাকা অবস্থায় তিনি যে অনিয়ম করেন সেটি এ যাবৎকালের সবচেয়ে মহা অনিয়ম হিসেবে বাংলাদেশ বিমানে স্মরণীয় হয়ে আছে। বিমানের দায়িত্ব পেয়েই বিএনপি নিয়োগ দেওয়া কর্মকর্তা কর্মচারীদের অবসরে পাঠান। 2006 সালের অক্টোবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4 পরিচালক ও 2 ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর প্রদানের মধ্য দিয়ে মোমেন বিএনপিপন্থী কর্মকর্তাদের ছাঁটাই শুরু করেন। এরপর কয়েক ধাপে তিনি প্রায় 250 জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ ছাড়াই ছাঁটাই করেন। 25 বছর উত্তীর্ণদের বাধ্যতামূলক অবসর ও 25 বছরের কম চাকরিজীবীদের ছাঁটাই করেন। ফলে 24 বছর চাকরি করেও অনেককে বিমান থেকে খালি হাতে ফিরতে হয়। বিমানের তথ্য বলছে 2007 সালের 30 জুন 1877 জন কর্মকর্তা কর্মচারীকে ডক্টর এম এ মোমেন স্বেচ্ছায় অবসরের নামে জোর করে চাকরিচ্যুত করেন, যারা ছিলেন বিএনপি সরকারের আমলে নিয়োগ পাওয়া। সব মিলিয়ে তিনি প্রায় 2177 জন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীকে বিমান থেকে ছাঁটাই করেন। বিশ্বব্যাংক থেকে 304 কোটি টাকা ঋণ নিয়ে নিজেই আত্মসাৎ করেন। আব্দুল মোমেন বিশ্বব্যাংক থেকে শতকরা 5 টাকা সুদে 20 বছর মেয়াদে 304 কোটি টাকা ঋণ নেন, যেটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক। ঋণের অধিকাংশ অর্থ তিনি নিজেই লুটপাট করেন বলে জানা যায়। এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি টাস্কফোর্স গঠিত হয়। এদিকে বিমানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম অভিযোগের
বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গঠিত এই তদন্ত কমিটি 2008 সালের 25 ডিসেম্বর মোমেনের দুর্নীতির বিস্তারিত উল্লেখ করে 47 পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনের বিমানের বিশাল অঙ্কের অর্থ লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে বিমানের নতুন রুট চালু সহ 9টি বিষয় মোমেন মহা দুর্নীতি করেছেন বলে উল্লেখ করা যায়। আচ্ছা, যাই হোক, এখানে আরো অনেক লেখা আছে, অবশ্য প্রায় শেষের কথা। আমি এটা পড়ছি এই কারণে যে যাতে আপনাদের মধ্যে কোনো সংশয় না থাকে। আচ্ছা, আব্দুল মোমেনের কর্মজীবন। ডক্টর আব্দুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস BCS প্রশাসন ক্যাডার 1982 ব্যাচে নিয়োগ পান। এরপর 1982 সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ায় যোগদান করেন। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, বাংলাদেশ লোক প্রশাসন পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব, 2 জন রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক ঢাকা, পরিচালক ভূমি রেকর্ড, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ড এর নির্বাহী পরিচালক, চেয়ারম্যান, BRT এর দায়িত্ব পালন করেন। এত কিছুর পরেও একজন চোরকে বানানো হচ্ছে দুদকের চেয়ারম্যান। আসিফ নজরুল, তোমাকে এই জাতি কখনোই ক্ষমা করবে না। আমি দুঃখিত যে আমি পুরা লেখাটি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে তার এই অতীতের যে কর্মকাণ্ড এটি আপনাদের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। তো এই একই বিষয় নিয়ে আমাদের জুলকারনাইন শাহের ভাই পোস্ট করেছেন। এখন আসুন আমরা একটু আলোচনা করি কয়েক মিনিট। প্রথম প্রশ্ন হলো যে আসিফ নজরুল যে 200 কোটি টাকার বিনিময়ে তাকে দুদকের চেয়ারম্যান করছেন, এর সত্যতা কতটুকু? কথা হলো 2 জন সাংবাদিক একই বিষয়ে পোস্ট করেছেন। তো এখানে আমি বিশ্বাস করতে যাই যে টাকা পয়সার লেনদেন হয়নি। আসিফ নজরুল একজন ভালো মানুষ। আসিফ নজরুল সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, সুতরাং এই কাজ তিনি করতে পারেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু প্রশ্ন হলো যে উনি ধরে নিলাম যে 200 কোটি টাকার ঘুষ লেনদেন করেন নাই, কিন্তু এমন একজন দুর্নীতিবাজ যিনি রাষ্ট্রের পরতে পরতে যখনই যে পদে বসেছেন সেখানেই তিনি লুটপাট করেছেন, সেখানেই তিনি দুর্নীতি করেছেন। প্রশ্ন হলো যে এই লোকটা 5ই আগস্টে আমাদের বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এখনো কেন সচিব পদে ছিলেন? আসসালামু আলাইকুম। আমরা গেল 5 বছর 6 বছর ধরে যারা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সরকার বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছি, আমি আমার অন্য কারোরটা সেটা যার যার ব্যক্তিগত জবাব শেষে দেবে, আমি আমারটার জবাবই আমি আপনাদের কাছে দিই। যেহেতু আমি মনে করি আমার কথা মানুষ শুনে, আমার মানুষের কাছে একটা দায়বদ্ধতা আছে এবং আমার ব্যক্তিগত জীবন কিংবা আমার যে কোনো জীবনের বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ারিফাই করা উচিত। আজকে কদিন ধরে বেশ অনেকের কাছে এই একই কথা শুনছি। একজন আমার খুব সম্মানিত একজন মানুষ, তিনি তথাকথিত যুদ্ধাপরাধী মামলারও একজন আসামি, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন অনেক মিরাক্কেলি, এবং তিনি আমাকে খুবই স্নেহ করেন। তিনি লিখেছেন যে বাবা, এই সরকারের ব্যাপারেও কথাবার্তা বলতে গেলে একটু করা উচিত, ঠিক করে বলা উচিত, তাদেরকে আসলে এত হার্ডলাইনে গিয়ে কথা না বলাই, এই ধরনের কিছু উপদেশ দিয়েছেন। তো আমি চিন্তা করলাম যে আসলেই কি আমরা আমরা বলছি, আমার কথাই বলি, আমরা কি আসলেই খুব বেশি সমালোচনা করে ফেলছি কিনা? হইতে পারে আমি সবসময় ঠিক হব এটা সম্ভব না, আমি মানুষ, আমার ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে সরকার, এই সরকারের বিরুদ্ধে কথা বলে কি আসলে আমাদের কোনো লাভ আছে? আমি আজকে প্রায় 10 বছরের কাছাকাছি দেশে যেতে পারি না। আমার কি ইচ্ছা করে না দেশে যেতে? আমি তো দেশে গেলে এখানকার চাইতে এখন ভালো থাকবো, তাই না? তো আমার তো ইচ্ছা করে, আমার সেই দেশে গিয়ে আরামে থাকতে ইচ্ছা করে, একটু পাওয়ার প্র্যাকটিস করতে ইচ্ছা করে, এগুলি তো সবাই করে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা কেন এই সরকারকে নিয়ে সমালোচনা করছি? এই সরকারকে মনে রাখতে হবে,
এটা স্বাভাবিক কোনো সরকার না, এটা একটা বিপ্লবী সরকার এবং এই সরকারের কাছে অনেকগুলো দায়িত্ব আছে, প্রত্যাশা আছে জনগণের। সেই প্রত্যাশাটা বিশাল এবং এটা কোনো স্বাভাবিক প্রত্যাশা না, অস্বাভাবিক একটা প্রত্যাশা। ধরুন আপনাদেরকে যদি আমি বলি, আমার সবচেয়ে বেশি সমালোচনা করেছি বোধহয় আসিফ নজরুলের ব্যাপারে। আসিফ নজরুলকে আমি প্রচন্ড রেসপেক্ট করতাম। আসিফ নজরুলের মনে আছে কিনা, উনি হজে যাচ্ছিলেন, তো হজে যাওয়ার সময় উনি ওনার সাথে কয়েকজন, ওনার মেয়ে বোধহয়, মেয়ে নাতনি বা এই টাইপের কারা কারা জানেন, আমি চিনি ওনার সবাইকে, ওনার ওয়াইফের সাথে বাচ্চারা কয়েকটা মেয়ে ছিল, তাদের পোশাক টোশাক আর কি হয়তো বাসায় ছিল, ওই অবস্থাতেই তারা ছবি তুলেছে। খুব বেশি যদি ধর্মীয় দিক থেকে বলেন তাহলে খুব যে পর্দা করেছিল তা না, অশালীনও ছিল তাও না, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ, তিনি হজে যাচ্ছেন, তার পরিবারের মানুষকে নিয়ে ছবি তুলেছেন, ছবি তুলে দিয়েছে, সেটা নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, এই সিআরআই, তাদের যে প্রোপাগান্ডা মেশিনগুলো আছে সবাই ব্যাপক সমালোচনা শুরু করলো। আমি ইন্ডিভিজুয়ালি ওই ঘটনাটাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে তার পরিবারের মানুষকে নিয়ে তারা এইভাবে কথা বলছে, হ্যাঁ, শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করে এই জন্য। তো আসিফ নজরুলের প্রতি তো আমাদের সম্মান ছিল, তাই না? এই গেল কয়েকদিন আগেও প্রচন্ড সম্মান ছিল। উনি যখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন, আমরা অনেককে নিয়ে অভিযোগ তুলেছিলাম, ওনাকে নিয়ে আমরা কেউ অভিযোগ তুলি নাই। আমরা মনে করেছিলাম যে আসিফ নজরুল বোধহয় আমাদেরই লোক। কিন্তু দেখেন, তিনি উপদেষ্টা হওয়ার পর এই পর্যন্ত কয়েকটা ঘটনা তো আছে, কয়েকদিন ধরেই বলছে, ওনাকে নিয়ে সমালোচনা আর করতে চাই না। যদি সমালোচনা করতে চাই তাইলে মানে অনেক কিছু ধ্বংস করে দেওয়া যাবে, সেই জিনিস আছে, কিন্তু এগুলো নিয়ে কথা বলছি না। ওনাকে সম্মান দিয়ে কথা বলছি। মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই থাকে ভাই। এই 15 বছর ধরে কারণ এই সরকারের রোশানলেই পড়েছিলাম, এখন আর নতুন করে কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়াইতে চাই না। যে কারণে আমি চাই আপনি আপনার কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেন। 2 দিন আগে উনি হঠাৎ করে গেলেন রবীন্দ্র কাচারিতে। এখন রবীন্দ্র কাচারিতে যে গেলেন, কুষ্টিয়াতে আবরারের বাড়ি, তার মৃত্যুবার্ষিকীতে তার বাড়িতে যাওয়ার একটু সরকারের কোন লেভেল থেকে যাওয়া প্রয়োজন মনে করেন নাই? এটা তো প্রথম মানে বৎসর, তাই না, স্বৈরাচারী সরকার যাওয়ার পরে। এতদিন ধরে তাদেরকে নিয়ে ফেসবুকে লেখালেখি করে আপনি হিরো হইলেন। আমি ইলিয়াস কালকে ঝাড়ু দিয়া পেটাবে মানুষ যদি নাকি আমি কালকে উল্টাপাল্টা কথা বলা শুরু করি। তো আমরা তো তাদের জন্য কথা বলি বলেই মানুষ আমাকে ভালোবাসে। আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনারকে এইভাবে ভুলে গেলেন, এটা কিভাবে সম্ভব? আমি আমার কুষ্টিয়া, আমার তো বাংলা এডিশনের কাজ শুরু করেছে, আপনারা জানেন। আমি সারা বাংলাদেশে আমাদের প্রতিনিধিদেরকেও সব জায়গাতে এখনো নিয়োগ দিতে পারিনি, আমার আরো কিছু কাজ চলছে, যে কারণে খুব আনুষ্ঠানিকভাবে একদম জোটছে শুরু করছে না। দোয়া করেন, আমার কাজগুলো শেষ হলে ইনশাল্লাহ গ্রাফিক্সের আরো কিছু কাজ আছে, আমার পছন্দ মতো কাজগুলো এখনো পাইনি, সেটা হলে আপনারা দেখবেন। তো বাংলা এডিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাবেন। আমার পোর্টালটাও আছে banglaedition.com নামে, ওটা গেলেও দেখতে পারবেন। আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম আবরারের বাসায়, তো জিজ্ঞেস করলাম, ওকে জিজ্ঞেস করেন যে কারা কারা এসে, কেউই নাই। কেন? আবরারের ওইখানে যাইতে পারলেন না, গেলেন হচ্ছে আপনি সিরাজগঞ্জে, কি রবীন্দ্র কাছারিতে গেলেন। সেখানে গিয়ে আবার সাংবাদিকদের সাথে কানামাছি খেললেন। সাংবাদিকরা তার সামনে গিয়েছে বলে সে পালিয়ে যাচ্ছে, সে তাদের সামনে ভিডিওতে দেখা হবে না। আপনার এমন কি গুরুত্বপূর্ণ কাজ বাদলো যে আপনাকে দৌড়ায় চলে যাইতে হবে? রবীন্দ্র কাছারির উন্নয়নে আপনি এত দ্রুত শুরু করে দিলেন। এখনো পর্যন্ত কতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে, তাদের তালিকা নাই, তাদের পরিবারের সহায়তা, কারা আহত হয়ে এখনো হাসপাতালে আছে এখনো পর্যন্ত। এই আজকেও দেখলাম সংবাদ, এক ছেলে, তার পরিবারের কেউ নাই, এই জন্য তার কাছে কেউ যায় নাই, তার খবরও দিতে পারেন এই সরকারকে, এখনো সেইটা করতে পারেন নাই। কিন্তু আপনারা রবীন্দ্র কাছারিতে চলে যাচ্ছেন। আচ্ছা, সবচাইতে আজকের এই ভিডিওটা যেই কারণে তৈরি করছি, নোয়াখালীতে আপনার পুলিশের উপরে হামলা, পুলিশ হত্যার এই মামলাতে ছাত্র আন্দোলনের কয়েকজনকে আটক করা হয়েছে। আমি দেশবাসীর কাছে ধরেন মানে
কি বলবো, এটা বিবেচনা করেন, মানে কোন বিবেকবান মানুষ এটাকে সমর্থন করবে যে 5 আগস্টের আগে বাংলাদেশে পুলিশ তাদের বাঁচার কোনো অধিকার থাকতে পারে না। 5 আগস্টের আগ পর্যন্ত পুলিশকে যারা পিটিয়েছে, পুলিশকে যারা মেরেছে, তাদের পুরস্কার দেওয়া দরকার। তাদের এক একজনের নামের সাথে নতুন নতুন উপাধি দেওয়া দরকার। সেইটা না করে তাদেরকে আটক করছেন, এই সাহস কোথায় পাইলেন আপনি? একটা বিপ্লবী সরকার যখন আসে, এই বিপ্লবী সরকার আসার পরে খুব তড়িৎ কিছু কাজ হয়। আপনি পুলিশ যে মানুষকে হত্যা করেছে, ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, সেই হত্যা মামলাগুলোতে এখন পর্যন্ত আসামিদের বাড়িতে যান নাই, তাদেরকে জামাই আদর করে তারপরে বসিয়ে রেখেছেন। পুলিশের অল্প কয়েকজন অফিসার এই পর্যন্ত আটক হয়েছে, বাকি সবাই আপনার হয় নাই। এবং দিব্যি তারা ফেসবুকও চালাচ্ছে অনেকে। ওই যে আপনার জামালপুরের একজনের করলাম, ওই যে নজরুল ইসলাম, সে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। ওর সাহস কত! ও পোস্ট করেছে ওর সাথে নাকি আমার কি জমি জমা নিয়ে নাকি কি দ্বন্দ্ব আছে নাকি, এই জন্য নাকি ওর নাম নাকি আমি বলেছে। ও ফেসবুকে পোস্ট করে আমার নিয়ে। ও সিটিটিসির আসাদুজ্জামানের স্টেনও ছিল। ও এখন বলে যে সে হলো নির্দোষ। ওর বাড়িতে পুলিশ গিয়েছে কিনা জানি না, সে এখনো অ্যারেস্ট হয় নাই। কেন অ্যারেস্ট হয় নাই? ফেসবুক চালায়। আপনারা সেগুলি সময় পান না। ছাত্রদেরকে ধরার জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছেন। পুলিশকে নিয়ে 5 তারিখের পরে কোনো কথা বলি নাই, বলতে বাধ্য করেন না। 10 বছর দেশে যায়নি, দরকার হয় সারা জীবন দেশে যাব না। এই দেশ সোজা হইতে হবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর বিপ্লবী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেই আসুক, এই দেশকে এবার ঠিক হইতে হবে। ঠিক না হইলে যেমন ছিলাম তেমনই থাকবো। আমার ভাই বাংলাদেশে যায়, তারপরে মন্ত্রী, এমপি, এই টিভির মালিক, টিভির হেড অফ নিউজ, এগুলি হওয়ার কোনো স্বপ্ন নাই। আল্লাহ অনেক ভালো রেখেছে। বাংলাদেশের বহু টিভি মালিক, ওই সম্পাদকদের চাইতে আল্লাহ অনেক বেশি মানুষের ভালোবাসা দিয়েছেন। এর চাইতে বেশি কিছু পাওয়ার নাই। অতএব আপনারা এই কাজগুলো করছেন। এখন এই যে কাজগুলো, মানে ছাত্রদের বাড়িতে যে পুলিশ যাচ্ছে, কেন যাচ্ছে? মানে পুলিশের এই কে দিল? প্রদর্শক শ্রোতা, আসিফ নজরুল একাধারে সেই 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত হাসিনা পতনের জন্য যতগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোতে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। হাসিনার পতনের পর আইন উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুল পাল্টে গিয়েছেন। আগের আসিফ নজরুলকে আর খুঁজে পাচ্ছে না জনগণ। পিনাক্কি এবং সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে এটি স্পষ্ট হয়েছে। আপনার মতামত কি? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।